স্বতঃসিদ্ধ বলে ধরে নেওয়া হচ্ছে এই অঞ্চলে পুরোটাই গুপ্ত সাম্রাজ্যের অধীনে ছিল। তাহলে গুপ্ত সাম্রাজ্যের সময় এই অঞ্চলের মানব বসতিগুলো কোথায় গেল? এই আলোচনা করতে গিয়ে মূলত আচ্ছা, এটা একটা ম্যাপ আমাদের ওই অঞ্চলে যে বসতিগুলো চিহ্নিত করা আছে লাল রঙে, এগুলি সবই হচ্ছে খ্রিস্টীয় 6ষ্ঠ 7ম শতাব্দীর পরবর্তী সময়। তার আগে কিছু আমরা পাইনি, কোনো প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাইনি। এবং যে প্রত্নতাত্ত্বিক প্রমাণকে আমরা সবথেকে বেশি অবজ্ঞা করি কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ, অর্থাৎ মৃৎপাত্র এবং মৃৎপাত্রের টুকরো, সেই ধরনের কোনো ওই সময় কোনো মৃৎপাত্রের টুকরো আমরা কোনো আইডেন্টিফাই করতে পারি। তাহলে যে ইনস্ক্রিপশনের যে গ্রামগুলোর কথা বলা হচ্ছে গুপ্ত সময়ে, সেই গ্রামগুলো কি তাহলে ছিল না? অবশ্যই ছিল। তাহলে সেই গ্রামগুলো, সেই বসতিগুলো কোথায়? সেটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং আমরা মনে করি যে যেভাবে সর্ববিস্তৃত বা সার্বজনীন ভাবে পুরো বরেন্দ্র এলাকায় মানব বসতির কথা ইতিহাসে বলা হয়, সেটি আসলে এক ধরনের সার্বজনীনীকরণ বা সাধারণীকরণ। অবশ্যই গ্রাম ছিল, কিন্তু সেই গ্রামগুলোতে যে মানুষগুলো ছিল, সেই মানুষগুলো কি ধরনের ঘর বাড়ি বানাতো? তারা কি দিয়ে ঘর বাড়ি বানাতো? এখন আমরা গ্রামে গেলে অনেক পাকা বাড়ি দেখতে পাই। ফ্রান্সিস বুকানম যখন 1810 সালে দিনাজপুরে জরিপ করেন, তখন তিনি বারবার বলছেন বা দেখাচ্ছেন যে গ্রামের পর গ্রাম কোথাও কোনো পাকা বাড়ি নেই, সবই হচ্ছে পচনশীল বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা অথবা মাটি দিয়ে তৈরি করা। তাহলে এই গ্রামগুলোর যে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, সেই কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল একটা প্রধান কারণ হতে পারে যেগুলো টিকে না থাকার জন্য, প্রথম কথা। দ্বিতীয় কথা যেটা আরো গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে খ্রিস্টীয় 6ষ্ঠ শতক 7ম শতক থেকে আমরা দেখি এক ধরনের এক বিস্ফোরণ, মানে বসতি। এত সংখ্যায় আমরা বসতি এবং আর্কিওলজিক্যাল সাইট পাচ্ছি যেটা আগে আমরা পাচ্ছি। তাহলে এই যে আমরা যেটাকে বলছি যে প্রলিফারেশন অফ সেটেলমেন্ট, অর্থাৎ মানব বসতির একটা বিপুল বিস্তার ঘটছে 7ম শতাব্দী থেকে, সেই মানব বসতির বিপুল বিস্তার ঘটলো। এই বিপুল বিস্তারের কারণে আগের যে বসতিগুলো, সেই বসতিগুলো আর টিকে থাকে। অর্থাৎ যেটাকে আমরা আমাদের শাস্ত্রে পড়ি সাইট ফরমেশন প্রসেস, সেই সাইট ফরমেশন প্রসেসের একটা গুরুত্বপূর্ণ কারণে এই নিদর্শনগুলো টিকে থাকে। তৃতীয় একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যেটি ইতিহাসে একদমই অনালোচিত থাকে বা আছে এখনো পর্যন্ত। কিছু কিছু প্রিহিস্ট্রিতে কিছু কিছু কাজ হয়েছে, হরপ্পান আর্কিওলজিতে কিছু কিছু কাজ হয়েছে, সেটা হচ্ছে ভূমি রূপচিত্র বা আমরা যেটাকে বলি ল্যান্ডস্কেপ, সেই ল্যান্ডস্কেপের সাথে প্রত্নতাত্ত্বিক বসতির সম্পর্ক বোঝার চেষ্টা করা। ল্যান্ডস্কেপকে আমরা দুই ভাবে দেখতে পাই। একটা হচ্ছে একদম ফাংশনালি, নদীর সাথে মানুষের বসতির সম্পর্ক, অথবা নদীর গতি পরিবর্তনের সাথে মানুষের বসতি গড়ে ওঠা, বিকশিত হওয়ার সম্পর্ক, বা মানুষের বসতি পরিত্যক্ত হওয়ার সম্পর্ক। কোন জমিতে কৃষিকাজ বা ফসল বেশি ফলানো যায় তার সাথে বসতি তৈরি হয়ে ওঠার সম্পর্ক। এটি হচ্ছে ফাংশনাল অ্যাসপেক্ট অফ ল্যান্ডস্কেপ। আরেকটি হচ্ছে আমরা বলতে পারি, যেটাকে আমরা বলি, আমাদের তাত্ত্বিক ভাষায় বলি ফেনোমেনোলজিক্যাল অ্যাসপেক্ট, অর্থাৎ প্রতিটি বিভিন্ন তাৎপর্য ভূমিরূপে খুঁজে বের করা। কিরকম? নদীকে কিভাবে পবিত্র হিসেবে বিবেচনা করা হয়। গঙ্গা পবিত্র একটি নদী, এবং গঙ্গাকে ব্রাহ্মণ ধর্মীয় লোকজন শুধু না, বৌদ্ধ ধর্মীয় লোকজন বা জৈন ধর্মীয় লোকজন পবিত্র জ্ঞান করে। বহু গাছ আছে, যেমন গ্রামাঞ্চলে বট গাছ, বহু বট গাছ আছে যে বট গাছ পবিত্র জ্ঞান করে। অর্থাৎ ল্যান্ডস্কেপের কতগুলো সিম্বলিক এবং রিচুয়ালিস্টিক কতগুলো ভূমিকা আছে বা রোল আছে, যে রোলটি নিয়ে সাম্প্রতিককালে প্রত্নতত্ত্বের একটি শাখা নতুন ভাবে কাজ করছে, যেটাকে তারা বলছে যে আর্কিওলজি অফ রিলিজিয়াস ল্যান্ডস্কেপ অথবা আর্কিওলজি অফ স্যাক্রেড প্লেসেস। তো এই যে ল্যান্ডস্কেপকে বিবেচনা করা, সেই ল্যান্ডস্কেপকে বিবেচনা করা বিষয়টি আদি মধ্যযুগ নিয়ে যে ইতিহাস লেখা হয়েছে সেখানে অনুপস্থিত। এবং আমি এতক্ষণ ধরে ল্যান্ডস্কেপ বা মানব বসতির সম্পর্ক নিয়ে যে আলোচনা করলাম, সেটিকেই আসলে প্রত্নতত্ত্বের ভাষায় আমরা বলি সেটেলমেন্ট আর্কিওলজি বা বসতি প্রত্নতত্ত্ব। তাহলে এই বসতি প্রত্নতত্ত্ব
প্রত্নতত্ত্বের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা লিখিত যে ইতিহাস, অলরেডি যে ইতিহাস আছে, সেই ইতিহাসের কতগুলো বিষয়কে যেমন আমরা প্রশ্ন করতে পারছি, আবার কতগুলি বিষয়কে আমরা সাপোর্ট করতে পারছি। অর্থাৎ একটা বিষয় আমি শুধু উদাহরণ হিসেবে বলি যে ঐতিহাসিকরা দেখানোর চেষ্টা করেছেন যে বরেন্দ্র অঞ্চলে খ্রিস্টীয় নবম দশম শতকের পর থেকে প্রচুর নতুন বসতি তৈরি হচ্ছে শুধুমাত্র ব্রাহ্মণদের দিকে। অগ্রহার নামে একটি আলাদা বসতি তৈরি হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় ব্রাহ্মণদের নিয়ে এসে ওই বসতি তৈরি হচ্ছে। ব্রাহ্মণদের ভূমিদান করে প্রচুর করা ইনস্ক্রিপশন ওই সময় পাওয়া যায়। এই যে ব্রাহ্মণিক্যাল এক্সপেনশন, সেই ব্রাহ্মণিক্যাল এক্সপেনশনের এক ধরনের সমর্থন সূচক প্রত্নতাত্ত্বিক উপাত্ত আমরা। আবার ইতিহাসে যেটা বলা হয়েছে, যেমন অনেক সময় বলা হয় যে, যেটা আমি এর আগে অনেক জায়গায় বলেছি বা লিখেছি, যে সবসময় আমাদের এখানে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় পাশাপাশি এক ধরনের সাম্প্রদায়িক বা সেক্টারিয়ান সহনশীলতার মধ্যে বসবাস করছে। তার কিন্তু উল্টো প্রমাণ টেক্সট থেকেও পাওয়া যাচ্ছে, বিভিন্ন উৎস থেকেও পাওয়া যাচ্ছে, আবার প্রত্নতাত্ত্বিক উৎস থেকেও পাওয়া যাচ্ছে। যেমন গত বছর আমরা যেখানে খনন করেছি সেখানে দেখেছি যে একটি বৌদ্ধ মন্দির ছিল, সেটিকে রূপান্তর করা হচ্ছে একটি হিন্দু মন্দির। এবং এই রূপান্তরের প্রক্রিয়াটি কোনোভাবেই মনে করার কোনো কারণ নাই যে এক ধরনের পরস্পর সহনশীলতার মধ্যে ঘটেছে। আবার ব্রজদুল্লাহ চট্টোপাধ্যায় তিনি বিভিন্ন সংস্কৃত উৎস এবং পারস্য উৎস ব্যবহার করে দেখানোর চেষ্টা করছেন যে কিভাবে অন্যকে অপরত্ব তৈরি করা হচ্ছে, আদারনেস তৈরি করা হচ্ছে, কিভাবে বলা হচ্ছে ম্লেচ্ছ বা জগৎ, কিভাবে বৌদ্ধদের বলা হচ্ছে পাষণ্ড, এটা পুনরায় বলা হচ্ছে। তো এই যে অন্য অঞ্চলের মানুষজনকে বা অন্য মতের মানুষজনকে অন্য নামে ডাকা হচ্ছে, যে নামটি হচ্ছে অপমান সূচক বা অবজ্ঞা সূচক, তার মধ্য দিয়েও কিন্তু প্রমাণিত হয় যে আমরা যে ধর্মীয় অথবা সাম্প্রদায়িক সহিষ্ণুতার যে এক ধরনের একটা হোমোজেনাস বা সমরূপ ইতিহাসের কথা বলি, সেই ইতিহাস আসলে পুরোপুরি সঠিক না। অবশ্যই পারস্পরিক সম্প্রদায়ের মধ্যে আদান প্রদান ছিল, অবশ্যই এক সম্প্রদায়ের মানুষ কনভার্টেড হয়েছে অন্য সম্প্রদায়ে যুক্ত হয়ে গেছে। অবশ্যই একটা সময় এই অঞ্চলের সকল বৌদ্ধরা বিভিন্ন কারণে অন্য ধর্মগুলোতে বিলীন হয়ে গেছে, এই অঞ্চল ছেড়ে যেতে বাধ্য হয়েছে। না হলে যে অঞ্চলে বৌদ্ধ ধর্মের উদ্ভব ও বিকাশ ঘটেছিল, যে অঞ্চলে তান্ত্রিক এবং বজ্রযান বৌদ্ধ ধর্মের ও বৌদ্ধ মতের কেন্দ্র ছিল, যে অঞ্চল, সেখানে সে অঞ্চলে এখন কেন বৌদ্ধরা নেই, এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব? তার ব্যাখ্যা করার ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং একটা প্রস্তাব সাম্প্রতিককালে দিয়েছেন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার একজন গবেষক বা শিক্ষক গ্রেগরি শোপেন। তিনি একই কথা বলেছেন। তিনি বলেছেন যে বৌদ্ধ ধর্ম নিয়ে যত ধরনের গবেষণা করা হচ্ছে কলোনিয়াল পিরিয়ড থেকে, সেটি হচ্ছে প্রোটেস্ট্যান্ট প্রিসাপোজিশন দিয়ে বিখ্যাত। অর্থাৎ প্রোটেস্ট্যান্ট ধর্মীয় যে প্রিসাপোজিশন, যে অনুমানগুলো, সেই অনুমানগুলো দিয়ে আসলে বৌদ্ধ ধর্মের মধ্যে যে শ্রাবক যান ধর্ম, অর্থাৎ অ্যাসেটিসিজম আমরা যেটাকে বলি, সন্ন্যাস গ্রহণ করে বের হয়ে আসা, বা বৌদ্ধ ধর্মের যেটা বারবার বলা হচ্ছে যে বৌদ্ধ ধর্ম মানেই আসলে বৈষয়িক সকল কিছুকে অস্বীকার করে বাইরে বের হয়ে আসা, এই ধারণাগুলোকে উনি বললেন এই ধারণাগুলো তৈরি হওয়ার প্রধান দুটো কারণ। একটি কারণ হচ্ছে যারা এই বৌদ্ধ ধর্ম নিয়ে চর্চা শুরু করেছেন তারা ইউরোপে খ্রিস্ট ধর্মের আলোকে বৌদ্ধ ধর্মকে দেখার চেষ্টা করেছেন। দ্বিতীয়ত, অত্যাধিক মাত্রায় বৌদ্ধ ধর্মীয় শাস্ত্রগুলোর উপর নির্ভরশীল। এবং শোপেন একটা খুব চমৎকার কথা বলেছেন যে উই ডোন্ট লিভ ইন রিলিজিয়াস টেক্সট। আমরা কখনো ধর্মশাস্ত্রের মধ্যে জীবনযাপন করি না। তাহলে এই ধর্মশাস্ত্রের মধ্যে জীবনযাপন যদি না করি, তাহলে অন্য উৎসগুলো কোথা থেকে আসবে, অন্য বিভিন্ন সূত্রগুলো কোথা থেকে আসবে? এবং শোপেন বলছেন যে এই সূত্র দেবে আমাদের প্রত্নতত্ত্ব, এই সূত্র দেবে আমাদের ইনস্ক্রিপশন। এবং এই শোপেনের ধারণা অনুযায়ী শোপেনই অসংখ্য নতুন ধারণা, নতুন সত্য সামনে নিয়ে আসছেন। শোপেনের পাশাপাশি আরো কয়েকজন গবেষক ভূমিরূপ বা ল্যান্ডস্কেপ, বৌদ্ধ ধর্মীয় বিভিন্ন যে প্রত্নস্থান এবং ইনস্ক্রিপশন এবং টেক্সট, এগুলোর সম্মিলিত আলোচনার মাধ্যমে দেখানোর চেষ্টা করেছেন যে বৌদ্ধ ধর্ম সম্পর্কে আমাদের অনেকগুলো ধারণা একদমই ভুল। যেমন আমি একটা বা দুটো উদাহরণ দিই। যেমন বৌদ্ধ ধর্ম গ্রহণ করা মানেই হচ্ছে বৈরাগ্য, সন্ন্যাস, গুরু।
যারা বৌদ্ধ ভিক্ষু বা শ্রমণ তারা কোনো সম্পত্তির মালিক হতে পারবে না। ভুল। বৌদ্ধ ধর্মীয় বিভিন্ন ধরনের তন্ত্রযান বা বজ্রযান সেটার মানেই হচ্ছে আসলে অবাধ যৌনাচার, এবং তার মানেই হচ্ছে আসলে বৌদ্ধ ধর্মের পতন এবং অবনমন। এবং বেশিরভাগ ভারতীয় এবং যারা পশ্চিমা বৌদ্ধ ধর্মীয় বিশেষজ্ঞ তারা বারবার বলেছেন যে বৌদ্ধ ধর্ম এখান থেকে বিলুপ্ত হয়ে যাওয়ার একটি প্রধান কারণ হচ্ছে বৌদ্ধ ধর্মের মধ্যে তান্ত্রিক প্রবণতাগুলোর ঢোকা। এই তান্ত্রিক প্রবণতাগুলো এক ধরনের ডিজেনারেশন, অর্থাৎ বৌদ্ধ ধর্মের যে এক ধরনের সুশীল এবং বৈরাগ্যমূলক এবং এক ধরনের শাস্ত্র দর্শন চিন্তামূলক এক ধরনের যে বৈশিষ্ট্য বৌদ্ধ ধর্মীয় টেক্সটগুলোতে আমরা পাই, তান্ত্রিক টেক্সট না, সেটি হচ্ছে বৌদ্ধ ধর্ম। এবং সেটি প্রমাণ করে যে ওটি আসল বৌদ্ধ ধর্ম, পিওর বুদ্ধিস্ট রিলিজিয়ন, যেটার পতন শুরু হয়েছে আদি মধ্যযুগে এবং তান্ত্রিক এই বিকৃতির কারণে। এই ধারণাটিও বার প্রশ্ন করেছে এবং নতুন ধারণা দেখেছে যে তন্ত্র সাধনা মানেই কোনো অর্থে অবনমন না, অধঃপতন না, বরং সেটি আরো বেশি করে যেটাকে আমরা বলছি লেইটি, অর্থাৎ বৌদ্ধ সংঘ এবং সাধারণ মানুষের মধ্যে যোগাযোগকে আরো বাড়িয়ে দিয়েছে। এবং আরেকটি খুব ইন্টারেস্টিং প্রত্নতাত্ত্বিক গবেষণার জায়গা বৌদ্ধ ধর্ম নিয়ে, সেটি হচ্ছে মর্চুয়ারি প্র্যাকটিসের জায়গা, যেটাকে আমরা বলি যে মৃতদেহ সৎকার করা, মৃতদেহ দাফন করার যে কথা, সেটি নিয়েও খুব ইন্টারেস্টিং জায়গাগুলো আছে। যে বৌদ্ধ ধর্মে বৌদ্ধ যে স্তূপগুলো আমরা গড়ে উঠেছিল, সেটি গড়ে উঠেছিল বৌদ্ধর শরীরের অবশেষের উপর ভিত্তি করে বা বৌদ্ধর বিভিন্ন ধরনের ব্যবহৃত জিনিসপত্রের উপর ভিত্তি করে, যেটাকে আমরা বলি রেলিকুয়ারি। এই রেলিকুয়ারি চলে গেছে চীন পর্যন্ত। এই রেলিকুয়ারি অলৌকিকত্ব নিয়েও চীনে রাজ দরবারে, যখন চীনে চান রাজবংশ, তখন সেখানে আলাদাভাবে নতুন নতুন রিচুয়াল হচ্ছে। আগুনে যদি এমন রিচুয়ালের কথা তামসেন সেন দেখিয়েছেন তার বইতে, যে বৌদ্ধ ধর্ম কূটনীতি এবং বাণিজ্য কিভাবে সম্পর্কিত ছিল, সেখানে দেখাচ্ছেন যে এই রেলিকুয়ারি গুলো কিভাবে অলৌকিক শক্তি প্রদান করে বলে মনে করা হচ্ছে এবং সম্রাটের অলৌকিক শক্তি প্রমাণ হিসেবে দেখানো হচ্ছে। তাই রেলিকুয়ারি গুলো বিভিন্ন জায়গায় যাচ্ছে, শ্রীলঙ্কা, দক্ষিণ পূর্ব এশিয়া, এবং এই মর্চুয়ারি প্র্যাকটিস পরবর্তীকালে বিভিন্ন স্তূপ তৈরি করা হচ্ছে। এবং শুধুমাত্র গুরুত্বপূর্ণ মানুষজনের শরীরের উপর স্তূপ তৈরি করা হচ্ছে তা নয়, সাধারণ মানুষের শরীরের উপর স্তূপ তৈরি করা হচ্ছে, শরীরের অবশেষের উপর। এবং সেটি সাঁচিতে দেখিয়েছেন, যেটা আদি ঐতিহাসিক যুগে চুলিয়াসহ দেখিয়েছেন, সেটি অন্ধ্রপ্রদেশে দেখিয়েছেন, সেটি অমরাবতীতে দেখিয়েছেন, এবং সকলই প্রত্নতাত্ত্বিক উপাত্তের উপর ভিত্তি করে। এবং তান্ত্রিক বিভিন্ন মতবাদ যে কোনোভাবে অধঃপতনের প্রামাণ্য না, তার বড় প্রমাণ তিবেটান স্কলাররাও দেখানোর চেষ্টা করছে। তার বড় প্রমাণ বিশেষ করে কাশ্মীর এবং উত্তর পশ্চিম ভারত এবং মধ্য এশিয়ায় বৌদ্ধ ধর্মের সমস্যা, সেখানে বিভিন্ন কেভ পেইন্টিং বা আমরা যেটাকে বলি শিল্পকলার বিভিন্ন নিদর্শন, সেখান থেকেও দেখানোর চেষ্টা করা হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্নতত্ত্ব বা প্রত্নতাত্ত্বিক উপাত্তের ব্যবহার কোনো কোনো ক্ষেত্রে আদি মধ্যযুগ নিয়ে তৈরি হয়ে ওঠা ঐতিহাসিক বিভিন্ন আখ্যানকে চ্যালেঞ্জ করতে পারে, প্রশ্ন করতে পারে এবং নতুন আখ্যান তৈরি করতে পারে। তো আমার বক্তব্য শুনে যদি মনে হয় যে আমি আসলে ইতিহাস বিরোধী একটা অবস্থান নিচ্ছি, সেটা কিন্তু ভুল হবে। কোনোভাবে আমি বলছি না যে প্রত্নতত্ত্ব ও ইতিহাস হচ্ছে পরস্পরের শত্রু। আমার কথা একদম সারসংক্ষেপ যদি আমি বলি, সেটি হচ্ছে যে প্রত্নতত্ত্বের ইতিহাসে যেভাবে সম্পূর্ণ ভূমিকায় থাকছে, অর্থাৎ ইতিহাসের একটা আখ্যান তৈরি করা হচ্ছে, সেটির সমর্থনে প্রত্নতাত্ত্বিক উপাত্ত ব্যবহার করা হচ্ছে। সেই জায়গা থেকে আসলে প্রত্নতত্ত্বকে বের করে আনা সম্ভব, এবং বের করে আনা সম্ভব যে তার সম্ভাবনা আমরা লক্ষ্য করি সাম্প্রতিক বিভিন্ন কাজের মধ্যে। হয়তো আমাদের এই অঞ্চলে আমাদের প্রত্নতাত্ত্বিক উৎসজনিত কিছু সমস্যা আছে যেটা দক্ষিণ ভারতে নেই, কিন্তু তারপরও আমরা আদি মধ্যযুগ নিয়ে বা আদি মধ্যযুগ থেকে মধ্যযুগে কিভাবে ট্রানজিশন হলো, আদৌ হলো না, বা আদি মধ্যযুগে কিভাবে আদি ঐতিহাসিক যুগ থেকে ট্রানজিশন হলো কি হলো না, সেই সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত দিতে পারি, যেটা কোনো অর্থে ইতিহাসকে অস্বীকার করে না, বরং বৃহত্তর সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় ইতিহাস এবং প্রত্নতত্ত্বের সঙ্গে সঙ্গে আমরা প্রতিবেশীর ইতিহাসের কথা বলতে পারি।
হিস্ট্রি অফ ইকোলজি আমরা বলতে পারি, যেটা বলছেন যে হিস্ট্রি অফ রিলিজিয়ন বলা হচ্ছে, এখন বলা হচ্ছে আর্কিওলজি অফ রিলিজিয়ন। এখন বলা হচ্ছে যে রিলিজিয়ন শুধুমাত্র কতগুলো প্রতীক, কতগুলো মন্দির, কতগুলো বৌদ্ধ বিহার, কতগুলো স্তূপ না। রিলিজিয়াস মানে হচ্ছে রিচুয়াল, মানুষ যা করছে, যে আচরণগুলো করছে, যে শারীরিকভাবে বিভিন্ন আচরণ করছে, সেটিও আমরা আর্কিওলজিক্যালি প্রমাণ করতে পারি। কারণ আর্কিওলজির থেকে গুরুত্বপূর্ণ কাজ রিলিজিয়নকে বুঝতে পারবে না, আর্কিওলজি বুঝতে পারবে রিচুয়াল গুলোকে, বস্তুগত নিদর্শন। তাহলে আর্কিওলজি অফ রিলিজিয়নস এন্ড রিচুয়ালস এটা খুব ইন্টারেস্টিং আলোচনার জায়গা সাম্প্রতিককালে। এবং সেই আর্কিওলজি অফ রিলিজিয়ন এবং রিচুয়ালস থেকে, এবং যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে রিলিজিয়াস ল্যান্ডস্কেপ, কিভাবে ল্যান্ডস্কেপে পিলগ্রিমেজ হয়েছে, পর্যটন কিভাবে হয়েছে, পুণ্য অর্জনের জন্য পুণ্যার্থীরা কোথায় কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, সেটা কি শুধুমাত্র পুণ্য অর্জনের জন্য, নাকি তার পাশাপাশি তার সাথে বাণিজ্যের সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক আছে। যেমন খুব ইন্টারেস্টিংলি তানসেন সেন দেখিয়েছেন যে হিউয়েনসাং যখন চীনে ফিরছেন, তিনি শুধুমাত্র কতগুলো শাস্ত্র বইপত্র নিয়ে ফিরছেন না, তার সাথে সাথে আরেকটি খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে ফিরছেন, সেটি হচ্ছে চিনি তৈরির কৌশল, সুগার টেকনোলজি, যেটি বৌদ্ধ ধর্মীয় এই যে যারা মং, যারা ভারত থেকে চীনে যাচ্ছেন, তাদের হাত দিয়ে চীনে প্রচলিত হচ্ছে। তাহলে বাণিজ্য, ধর্ম এবং সামাজিক অর্থনৈতিক ইতিহাস এই যে একসাথে একটা সম্পর্কিত, সেই সম্পর্কের কথা ঐতিহাসিকরাও বলছেন, কিন্তু এই সম্পর্কের জায়গাটাকে আরো বিস্তৃতভাবে, আরো গভীরভাবে বোঝার জন্য প্রত্নতত্ত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কিন্তু সেক্ষেত্রে প্রত্নতত্ত্বের যে প্রচলিত সংজ্ঞা বা প্রত্নতত্ত্ব সম্পর্কে আমাদের যে সাধারণ বোঝাপড়া, সেই বোঝাপড়ার জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং প্রত্নতত্ত্বের চর্চাটাকে আমাদেরকে ভিন্নভাবে ভাবতে হবে, প্রত্নতত্ত্বের সংজ্ঞাকে আমাদের ভিন্নভাবে ভাবতে হবে এবং পদ্ধতিকে আমাদের ভিন্নভাবে ভাবতে হবে। আমি অনেকগুলো স্লাইড তৈরি করে নিয়ে আসছিলাম ছবি দেখানোর জন্য, কিন্তু সেই স্লাইডগুলো দেখানো হয়নি। এগুলো হচ্ছে কিছু সাইট আমাদের যা দেখানোর জন্য। চণ্ডীপুরে একটি মন্দির, এটি হচ্ছে একটি বৌদ্ধ স্তূপ, যেটি পরবর্তীকালে শিব মন্দিরে সম্ভবত পরিবর্তন করা হয়েছিল। এটি একটি মন্দির, এটি হচ্ছে সেই সময় আমরা অনুমান করছি যে নদীগুলোর গতিপথ কেমন ছিল এবং বর্তমান গতিপথ কেমন, তার মধ্যে একটি কম্পারেটিভ আলোচনা এবং সেখানে তার সাথে বসতিগুলোর সম্পর্ক কি, এরকম অনেকগুলো সাইট ছিল। আরেকটি বিষয় আমি বলতে ভুলে গেছি, সেটি হচ্ছে পুকুর। অর্থাৎ পুকুরকে আমরা প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে আমরা ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিকরা খুবই অবজ্ঞা করে আসছি, কিন্তু আমরা আমাদের গবেষণায় দেখতে পেয়েছি যে পুকুর অসম্ভব গুরুত্বপূর্ণ একটি প্রত্নতাত্ত্বিক স্থান বা প্রত্নস্থান এবং পুকুরের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই বসতিটি হচ্ছে জয়পুরহাটের কালাইয়ে, এটির নাম হচ্ছে বলিগ্রাম, এটি চারদিকে পুকুর দিয়ে ঘেরা। এরকম আরো একটি বসতি আছে ফুলবাড়িতে, যেটি চারদিকে পুকুর দিয়ে ঘেরা, জায়গাটির নাম হচ্ছে পুকুরি। এই যে পুকুর ব্যবহৃত হচ্ছে সাধারণ জীবনযাপনের কাজে এবং পুকুর ব্যবহৃত হচ্ছে আমাদের এই অঞ্চলে কৃষি সেচের জন্য। অর্থাৎ আমাদের যে ঐতিহাসিক সেচ পদ্ধতি, সেই সেচ পদ্ধতিতে পুকুর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে বর্ষাকালে যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির পানি সঞ্চয় করে সেই বৃষ্টির পানিটি আবার শীতকালে ব্যবহার করার জন্য। তাহলে পুকুরগুলো একই সঙ্গে কোথায় বসতি ছিল, কোথায় বসতি ছিল না, সেটি চিহ্নিত করার ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করছে। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে কোনটা নতুন পুকুর এবং কোনটা পুরনো পুকুর, সেটা শনাক্ত করতে পারে। আর এটি হচ্ছে ঘোড়াঘাটের বেলোয়া একটি মন্দির। এই মন্দিরকে পরবর্তীকালে সম্ভবত একটি হেবিটেশনাল সাইটে পরিবর্তন করে ফেলা হয়েছিল। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাই যে পরিবর্তনের মধ্যে দিয়ে একরকম থাকে। যেটি মন্দির সেটি হয় বৌদ্ধ মন্দিরে পরিণত হয়েছে, যেটি মন্দির সেখানে অন্য মানুষের অন্য কাজে ব্যবহার করছে, এইভাবে পরিবর্তন হচ্ছে। আর শেষে আমি ছবিটা দেখাই, যেটা গতবারের যে খননের আমাদের সাইটের ছবি দেখাই, এই যেখানে বৌদ্ধ মন্দিরটা পরিবর্তিত হচ্ছে হিন্দু মন্দির। এখানে কতগুলো স্তূপ পাচ্ছি আমরা গোল, যেগুলো শারীরিক স্তূপ,
যে মর্চুয়ারি প্র্যাকটিসের কথা আমি বললাম, সেই মর্চুয়ারি প্র্যাকটিস বোঝার জন্য স্তূপগুলো খুব গুরুত্বপূর্ণ। স্তূপ এটি হচ্ছে একটি মৃৎপাত্রের মধ্যে পাওয়া হাড়, মানে পোড়া হাড় এবং কয়লা, এবং এটি হচ্ছে শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন। এটি যখন বৌদ্ধ মন্দির ছিল তখন ব্যবহার করা হতো। আমরা যেভাবে ক্লিয়ারলি ডিমার্কেট করি যে এটি বৌদ্ধ ধর্ম, এটি হিন্দু ধর্ম, এইভাবে ডিমার্কেশন করা তৎকালীন সময়ে সম্ভব। অর্থাৎ বৌদ্ধ ধর্মের লোকজনও কোনো না কোনো ভাবে হয়তো শৈবদের দ্বারা প্রভাবিত হচ্ছে। এটি হচ্ছে বৌদ্ধের দেওয়া পরবর্তীকালে। পাথর ব্যবহার করা হচ্ছে। এটা হচ্ছে ইনস্ক্রিপশন উড, এই ইনস্ক্রিপশনটা পাওয়া গেছে পীরগঞ্জ থেকে ঠাকুরগাঁওয়ে, এবং পীরগঞ্জ এই ইনস্ক্রিপশনটা খুবই ইন্টারেস্টিং ইনফরমেশন দেয় তৎকালীন সময়ে ব্যবসা বাণিজ্য সম্পর্কে। এই ইনস্ক্রিপশনে বলা আছে ওইখানে একটি মন্দিরে স্থানীয় 3টি বণিকদের সংগঠন প্রত্যেক বছর কিছু না কিছু পণ্য ওই মন্দিরে দেবে, তাই প্রতিশ্রুতি বা দলিল হচ্ছে ইনস্ক্রিপশন। আর এটি নিচে দেখা যাচ্ছে বিভিন্ন প্রাণী সহজে ছবি। এটি হচ্ছে বিশেষ করে বেশিরভাগ ইনস্ক্রিপশনের শেষে থাকে, এটি হচ্ছে অভিশাপ, যে যদি কেউ এই ইনস্ক্রিপশনে যে কথা বলা হয়েছে সেটি না মেনে চলে তাহলে তার পরিণতি এরকম হবে। সেই অভিশাপের প্রতীক হচ্ছে এটি। সংক্ষেপে ছবিগুলো দেখালাম।